গ্যাস বিদ্যুতের সংকট এটা দীর্ঘদিনের একটা বিষয়, নতুন করে হঠাৎ করে আসে নাই। গ্যাসের ব্যাপারটা এরকম যে আপনি ইচ্ছা করলে কালকে এটা সলিউশন করতে পারবেন, ইচ্ছা থাকলেও হবে না। এরকম সময়ে আমাদের অভ্যন্তরীণ সংকটগুলি সব মিলিয়ে ব্যাপারটা বেশ আন্তর্জাতিকভাবেও খারাপ এবং লোকালিও খারাপ, দুইটা মিলে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যেতে পারে। জাদু তো কারো হাতে নাই যে আমার কাছে কোনো জাদু নাই, যে আমার কাছে কোনো একটা ম্যাজিক আইডিয়া আছে যেটা দিলে আপনি কালকে সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, বাণিজ্য সংগঠন আইনের যেই বিধিমালাগুলো আছে সেইটা চূড়ান্ত করা না হলে আমরা কোনো পদক্ষেপ নিতে পারতেছি না। যতটুকু স্কোপ আছে আমরা চেষ্টা করব এই নির্বাচন উপলক্ষে টাকার ছড়াছড়িটা যেন বন্ধ করা যায়। কারণ টাকার ছড়াছড়ি যদি বন্ধ করা না যায় তাহলে অনেক সময় দেখা যায় এই টাকার কারণে অনেক ভালো প্রার্থীরা এখানে আসতে চায় না। যে এই যে টাকার ছড়াছড়ি, টাকার ঝনঝনানি, টাকা খরচের প্রতিযোগিতা, এটা বন্ধ হওয়া উচিত। কারণ এটা যদি বন্ধ আমরা না করতে পারি তাহলে খুব ভালো লোক নির্বাচনে আসবে বলে মনে হয় না। আগে যেমন আমরা ছোটোবেলায় শুনতাম আদার ব্যাপারে জাহাজের খবর রেখে কী লাভ, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে আদার ব্যাপারীকেও জাহাজের খবর রাখতে হয়। তো জাহাজটা কবে আসবে? হ্যাঁ, দ্যাটস দ্য রিয়েলিটি। হ্যাঁ, তসরুপের কোনো ঘটনা তো আমার কাছে আসে নাই। আমি মাত্র এক সপ্তাহ হচ্ছে দায়িত্ব নিয়েছি। একটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা আপনি নিজের প্রশ্ন ছিল যে রিসার্চ যে জায়গাটা, এই জায়গাটা আমরা আসলে অনেক দুর্বল। আর স্টক মার্কেট একটা দীর্ঘদিনের একটা সমস্যা জড়িত সেক্টর। ওইটা 3 মাসে 3.5 মাসে এটা মেরামত করতে পারবেন না, আপনি এটুকু বুঝি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। ধরুন এই বিজনেসের সংকটের যেই গ্যাস বিদ্যুতের সংকট, এটা দীর্ঘদিনের একটা বিষয়, নতুন করে হঠাৎ করে আসে নাই। হঠাৎ করে যেটা হয়েছে, বিদ্যুতের গ্যাসের সাপ্লাইটা হঠাৎ করে একটু বেশি সংকটময় হয়েছে, বিকজ টার্মিনালে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। তো সেইটা রিকাভার হয়েছে। গত 2 দিনের পরিস্থিতি হয়তো ওই সংকটের চেয়ে একটু বেটার, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। এবং আপনি এটাও খেয়াল করছেন যে সরকারের যারা উচ্চপদস্থ তারা বলেই দিছে যে এটা রাতারাতি কোনো সলিউশন নাই। হ্যাঁ, সো ব্যাপারটা হলো আমাদেরকে এইটা নিয়েই চলতে হবে। রাতারাতি সলিউশন আমরাও বুঝি, কারণ গ্যাসের ব্যাপারটা এরকম যে আপনি ইচ্ছা করলে কালকে এটা সলিউশন করতে পারবেন, ইচ্ছা থাকলেও হবে না। এটার জন্য সময় লাগবে, টাকা থাকলেও হবে না, সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা থাকলে আপনি সব আমদানি করে চালাইতে পারতেন, কিন্তু সব আমদানি করে চালানোর মতন অত অর্থ অত অর্থ যদি আপনি শুধু তেলে গ্যাসে খরচ করেন তাহলে তো আমাদের তো বাকি কাজ তো করতে হবে। সো সব জায়গায় একটা ব্যালেন্স করে চলতে হবে। সংবাদটা মোটেও আমাদের জন্য সুখকর কোনো সংবাদ না, আমাদের জন্য বা কারোর জন্যই সুখকর না। সো এখন এইটার ভিতরেই আমাদের এখন নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, যেহেতু আপনার একসময় খেয়াল আছে যে এরকম ছিল বিদ্যুৎ 1 ঘন্টা করে রেশনিং করছে। হ্যাঁ, যে এভরি অল্টারনেট আওয়ারে বিদ্যুৎ চলে যেত। হ্যাঁ, খেয়াল আছে আপনার মনে হয় এটা? তাও 18-19-20 বছর আগের কথা। তো তখন আমরা একটা বিকল্প পরিকল্পনা করে চলছি। তো সেটা আমাদের সেই পরিকল্পনা করতে হবে। কিন্তু জিনিসটা হয়েছে যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমরা যারা রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত, আমাদের জন্য জিনিসটা আরও কঠিন হয়ে গেছে এই কারণে যে আন্তর্জাতিক বাজারটার অবস্থা খুব ভালো অবস্থা নাই। সেইখানে এরকম সময়ে আমাদের অভ্যন্তরীণ সংকটগুলি সব মিলিয়ে ব্যাপারটা বেশ আন্তর্জাতিকভাবেও খারাপ এবং লোকালিও খারাপ, দুইটা মিলে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যেতে পারে। সো এইটা আমার মনে হয় যে এটা নিয়ে আমাদেরও যেমন পরিকল্পনা করা দরকার, সরকারও প্রাইভেট সেক্টরের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলাপের মাধ্যমে কীভাবে এই সংকট আমরা নিরসনের চেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারি, কত ওয়াইজলি আমরা প্ল্যানের মাধ্যমে, যেহেতু এটার ইমিডিয়েট সলিউশন নাই, তাহলে আমাদের বিকল্প কী করণীয় আছে সেটা নিয়ে একটু ব্রেইন স্টর্মিং করা দরকার। সরকারের কথাবার্তা তো প্রতিদিনই হচ্ছে। হ্যাঁ, স্পেসিফিক এটা দিয়ে তো জাদু কারো হাতে নাই যে আমার কাছে কোনো জাদু নাই, যে আমার কাছে কোনো একটা ম্যাজিক আইডিয়া আছে যেটা দিলে আপনি কালকে সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, সো এই আলাপ আলোচনা সরকারের ধরেন বাণিজ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার আজকেও আলাপ হয়েছে, বাট এই বিষয়টা নিয়ে হয়তো হয়নি। আর এই বিষয় নিয়ে আলাপ করারও তো নতুন করে খুব বেশি কিছু নেই। যে আমি বললাম যে আমাদের এখন ক্রাইসিস ম্যানেজমেন্টে আমাদের যেতে হবে, যে আমরা যদি একটা ছোট বড় একটা ক্রাইসিস আছে, এটাকে আমরা কত এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি সেই দিকটা আমাদের নজর দেওয়া দরকার। সেইখানে মনে হয় উদ্যোগের আরেকটু শক্তিশালী একটা উদ্যোগ নেওয়া দরকার, প্রোঅ্যাক্টিভলি পলিসি মেকার এবং বিজনেসম্যানরা আলাপ আলোচনার মাধ্যমে। এখন ধরেন সহায়ক কমিটি যেটা, এটা ঠিক ব্যবসা বাণিজ্যের এই
কন্ট্রিবিউশন তার প্রতিনিধিত্ব হিসেবে ঠিক সহায়ক কমিটির না, সহায়ক কমিটির কাজের পরিধিও খুব বেশি না। হ্যাঁ, ইনফ্যাক্ট প্রশাসকের কাজের পরিধিও খুব বেশি নাই। হ্যাঁ, এটা আসলে মূলত নির্বাচন পরিচালনা করার জন্য বাণিজ্য বিধিমালা এটা চূড়ান্ত করা একটা কমিটি, একটা প্রশাসন এখানে ফাংশনাল থাকা দরকার, নির্বাচনের কার্যক্রমকে মানে পরিচালনা করা, সহায়তা করা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন বোর্ড, ওইটাও কিন্তু মানে আমিও না, আমার সহায়ক কমিটিও না, ওইটাও আরেকটা গ্রুপ। সো আমাদের মাঝখানে খুব বেশি কিছু করণীয় নাই। সহায়ক কমিটির কাজটাও একটু সীমিত। এটা সহায়ক কমিটি ধরেন বাংলাদেশে 450-র মতো কম বেশি অ্যাসোসিয়েশন আছে, 70-80টার মতো চেম্বার আছে। সো এখান থেকে আপনি 5-7জন পিক করা, আপনি যেইভাবেই করেন আপনি বলার তো স্কোপ থাকবে, ভাই ওনাকে নিলেন না কেন, বিষয়টা আসি। তো এখন এইখানে একটা যেহেতু এটা প্রশাসকের একক ক্ষমতা না, এটা মন্ত্রণালয়কে অ্যাপ্রুভাল নিতে হয়। সো যে জিনিসটা আলাপ হয়েছে যে টপ 9টা চেম্বার এবং টপ 9টা অ্যাসোসিয়েশন যারা, এখন আপনি এসএমই সেক্টরে যদি ধরেন টোটাল এসএমই ধরলে অবদান অনেক, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন বা চেম্বার ধরেন ওইখানে টপ 9টা তার ভিতরে একটা মহিলা থাকবে, এরকম একটা নিয়ে যে টপ 9টা অ্যাসোসিয়েশন, টপ 9টা চেম্বার, একজন মহিলা সহ, মহিলা একজন প্রতিনিধিত্ব থাকা দরকার। তো সেইভাবেই কমিটিটা করা হয়েছিল। তো এর ভিতরে সিলেট এবং খুলনা এই দুটো চেম্বারে এখন কোনো সভাপতি নেই, প্রশাসক আছে, সরকারি কর্মকর্তা। তো আবার সহায়ক কমিটির যেই মানে প্রশাসক যে কেউ গভর্নমেন্ট করতে পারবে, কিন্তু সহায়ক কমিটি করার জন্য আবার আইনে যেটা আছে ওটা তাকে আবার কোনো না কোনো বিজনেস অ্যাসোসিয়েশন বা চেম্বারের সদস্য হতে হবে। সো ওই কারণে মানে তারা কোয়ালিফাই করেন না মানে সহায়ক কমিটিদের জন্য, যার জন্য দুইটা চেম্বারকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আপনি এখন দেখেন যে এইটার একটা ফর্মুলা বেস করা হয়েছে। হ্যাঁ, তো এরপরেও আমরা বলছি যে এইটাই শেষ কথা না, যদি প্রয়োজন হয় আরও মেম্বার আসবে, কিন্তু আমি খুব বেশি মানে স্কোপ তাদের কাজ করবার নাই। এটা একটা কমিটি থাকলে ভালো, ওই জন্য রাখা। আর তারপর আমরা দরজা কারোর জন্য বন্ধ না, যদি মানে এসএমই খাত থেকে ওইরকমভাবে মানে আবার ওই বিতর্ক যেন না হয়, এসএমই খাত থেকে 2জন নিলাম, অমুকরে নিলেন তমুকরে নিলেন না কেন। আমরা ঠিক ওই দোষে চাই না যে আমি কাউকে পার্সোনাল চয়েসে আমরা পিক করছি। এটা খুব বেশি যে করা যাবে আমি মনে করি না, কারণ আমার আসলে সময়কালটা খুবই কম, 120 দিন। হ্যাঁ, তো মানে স্বল্প আয়ুর মানে কমিটি এটা, এবং এটার মূল কাজ হচ্ছে নির্বাচনটা। হ্যাঁ, মানে এটা তারপরও যদি আমার যেখানে স্কোপ থাকে, পথ চলতে যদি স্কোপ তৈরি হয়, প্রয়োজন দেখা দেয়, অবশ্যই আমরা এখানে ইন্টারভেন করবো। এবং সংস্কার বাংলাদেশের সব জায়গাতেই সংস্কার করা দরকার। এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা বাণিজ্য কীভাবে আরও সহজীকরণ করা যায়, এটার জন্য সরকার গত পরশুদিন একটা কমিটি করছে। 4জন মন্ত্রী আছেন, উনি অর্থমন্ত্রী, ওই কমিটিতে 4জন মন্ত্রী, অর্থমন্ত্রী তার প্রধান। তো ওইখানেও ব্যবসায়ীরা আছেন, আমিও আছি। তো ওইখানেও আমরা আলাপ আলোচনা ওইখানেও হবে। সো এটার এই সংস্কারের যে ব্যাপারটা, এটা শুধু সংস্কার নিয়ে না, এটা বিভিন্ন প্ল্যাটফর্মে সংস্কার বলতে আমরা যেগুলি চাই, যা বুঝি, তো সেইগুলি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। এবং এটা আমার মনে হয় যে ওই কমিটিতে স্পেসিফিকলি আলোচনা হবে। কিন্তু আমার সময়কালে খুব বেশি অর্জন করা যাবে এটা আমি মনে করছি, কারণ কাজের সময়টা অনেক কম। এইটা আমরা তাহলে আপনার যেই কাজ নিয়ে আসলে এখানে আসছেন সেইগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। 120 দিন, এই 120 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আপনাদের কিছু নেগোসিয়েশনের, আইন কানুন পরিবর্তনের ইস্যু আছে। এই সময়ের ভিতরে আসলে কাজটা করা সম্ভব কিনা? এটা এখনও চ্যালেঞ্জিং। আমি যদি বলি টোটাল সময় 120 দিনে 10 দিন কিন্তু অলরেডি গন। 110 দিন হাতে আছে। 110 দিনের ভিতরে এখন হলো আপনার বাণিজ্য সংগঠন আইনের যেই বিধিমালাগুলো আছে সেইটা চূড়ান্ত করা না হলে আমরা কোনো পদক্ষেপ নিতে পারতেছি না, কারণ সেইটা চূড়ান্ত হয়ে গেলে আমরা নির্বাচনের দিকে আগাইতে পারবো। তো সেইটা আস্তে আস্তে হয়তো 10-15 দিন সময় লাগতে পারে এখনও, আমরা যতটুকু জানি। তো সেইটা করতে গেলে যদি আগামী 25 তারিখের ভিতরে এটা চলে আসে, তবুও আমরা আশাবাদী যে আমরা এই 120 দিনের ভিতরে মানে এগুলি সেরে ফেলতে পারবো। আর যদি ওইখানে একটু দেরি হয় তাহলে হয়তো মানে যতদিন ওইখানে দেরি হবে ওই হিসেবে পুরো জিনিসটা একটু দেরি হয়ে যেতে পারে। কিন্তু আমার প্রত্যাশা থাকবে যেন আমরা 120 দিনে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েই কোনো রকম সমালোচনা তৈরি করার আগে যে আবার বলবেন যে উনি সময় বাড়ানোর জন্য এগুলি মানে পায়তারা করতেছে, এই সমস্ত সমালোচনা ওঠার আগেই যেন আমরা সসম্মানে নির্বাচন করে মানে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্বটা বুঝে নিয়ে বিদায় নিতে পারি, সেটি আমাদের টার্গেট। না, এটা এখনও চূড়ান্তটা তো আমরা পাইনি। যেটা এখন পর্যন্ত বহাল আছে যেটা, সেইটাতে এই মানে মনোনীত ডিরেক্টরদের অবস্থান আছে, কিন্তু একটু মানে
অ্যাপয়েন্টিং মানে প্রসেসটা একটু চেঞ্জ করা হয়েছে, যেটা এখন বহাল আছে। এখন এটা শেষ পর্যন্ত থাকবে কিনা আমি তাও জানি না। হ্যাঁ, কারণ ওইটাতে আছে যে যারা নতুন নির্বাচিত মানে সরাসরি ভোটের নির্বাচিত আসবেন, বোর্ড আসার পরে তারা মনোনীত মানে ডিরেক্টরদের যে লিস্ট আছে একটা, কারা কারা কোয়ালিফাই করবে, সেইখান থেকে তারা একটা প্রপোজাল পাঠাবে মন্ত্রণালয় ফাইনাল একটা ডিসিশন দেবে। ওইরকম একটা সুপারিশ এই মুহূর্তে সুপারিশ বা ধারা আপনি মনে করেন যে এই মুহূর্তে এটা কার্যকর আছে, কিন্তু সেইটা ওই নতুন ইস্যে থাকবে কিনা সেটা আমি জানি না। মানে নতুন ইস্যে কী আছে না আছে, ওই ইলেকশন হবে নতুন যে এইটা আসে সেটার উপরে। এইখানে আমাদের হয়তো কিছু করণীয় আছে, আমি মনে করি এই জায়গাটাতে আমাদের হয়তো কিছু করণীয় আছে। নির্বাচন বোর্ডের সহায়তায় এই মানে আমি এবং আমার যে সহায়ক কমিটি আছে, আমরা এখানে নির্বাচনী যে বিধিমালা যেগুলি হবে, পারিপার্শ্বিক যে সমস্ত আইন কানুন হবে, ওইখানে আমাদের যতটুকু স্কোপ আছে আমরা চেষ্টা করব এই নির্বাচন উপলক্ষে টাকার ছড়াছড়িটা যেন বন্ধ করা যায়। কারণ টাকার ছড়াছড়ি যদি বন্ধ করা না যায়, তাহলে অনেক সময় দেখা যায় এই টাকার কারণে অনেক ভালো প্রার্থীরা এখানে আসতে চায় না। এই নির্বাচন না, যে কোনো নির্বাচনে যদি অনেক টাকার দরকার হয়, মানে দুইটা জিনিস, একটা হলো সব লোকের ওই সামর্থ্য নাই ইচ্ছা থাকা সত্ত্বেও যে অত টাকা খরচ করা, আবার আরেকটা হলো যে সে এত টাকা কেন খরচ করবে এই পোস্টের জন্য, এখানে স্বার্থ কী। সো মানে সামর্থ্য থাকলেও সে খরচ করবে কি না, খরচ করা তার উচিত কিনা, সেটাও দুইটা খুব বৈধ প্রশ্ন আছে। হ্যাঁ, হয়তো ওইরকম টাকা খরচ করার মতো বহু কেন্দ্রের বাংলাদেশে আছে, কিন্তু সে এইরকম একটা কাজে এই টাকাটা এত বড় টাকা কোটি কোটি টাকা সে খরচ করবে কি না, সেটা তার একটা ভাবনার বিষয় আছে। সো টাকা থাকলে তো সব করবে না। ফলে আমরা মনে করি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে টাকার ছড়াছড়ি, টাকার ঝনঝনানি, টাকা খরচের প্রতিযোগিতা, এটা বন্ধ হওয়া উচিত। কারণ এটা যদি বন্ধ আমরা না করতে পারি, তাহলে খুব ভালো লোক নির্বাচনে আসবে বলে মনে হয় না। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিসার্চ বেস, আমাদের সব কাজকর্মে রিসার্চ বেস হওয়া উচিত। এবং আমরা এখন আন্তর্জাতিক বাণিজ্যের একটা অংশ, সেটা আপনার লোকাল বিজনেস বলেন আর এক্সপোর্ট বলেন, সব কিছুর সঙ্গে আন্তর্জাতিক নিয়ম কানুন, আন্তর্জাতিক যে সমস্ত পলিসি, মানে মুদ্রা রেট, হাজারো জিনিস এখন জড়িত। হ্যাঁ, আগে যেমন আমরা ছোটোবেলায় শুনতাম আদার ব্যাপারে জাহাজের খবর রেখে কী লাভ, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে আদার ব্যাপারীকেও জাহাজের খবর রাখতে হয়, তো জাহাজটা কবে আসবে। হ্যাঁ, দ্যাটস দ্য রিয়েলিটি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এখন আমরা এই প্রবাদটা বলি, বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। সো এইরকম একটা মানে বৈশ্বিক যুগে, বিশ্বায়নের যুগে, যেখানে সব কিছু গ্লোবালাইজড, ইন্টারনেটের যুগে, আপনি যদি মানে সঠিক গবেষণা না করতে পারেন, সঠিক তথ্যপত্র যদি বিশ্লেষণ করতে না পারেন, তাহলে আপনি মানে ক্রমশই পিছিয়ে যাবেন। সেটা আপনার লোকাল ট্রেডও পিছাবেন, আপনি ইন্টারন্যাশনাল ট্রেডও পিছাবেন। সো এইখানে বিসিসিআই অ্যাজ এ অ্যাপেক্স বডি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে ধরেন বাংলাদেশে যারা বড় বড় চেম্বার অ্যাসোসিয়েশন আছে, তাদের হয়তো নিজস্ব মানে রিসার্চ করার ক্যাপাসিটি আছে, তাদের নিজস্ব রিসার্চ উইং আছে, কিন্তু ওই যে আপনি এসিমির কথা বললেন বা মাঝারি ধরনের যে সমস্ত শিল্প কারখানা আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের পক্ষে এই রিসার্চে মানে বিশাল টাকা পয়সা খরচ করা সম্ভব না। সেই ক্ষেত্রে বিসিসিআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাট আনফর্চুনেটলি এখন পর্যন্ত রিসার্চ উইং যেটা, সেটা খুব শক্তিশালী না। এবং বাট এটা অনেক শক্তিশালী হইতে পারত। আপনি হয়তো জানেন কি জানেন না যে এবিসির একটা ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার আছে হাটখোলাতে, অসাধারণ একটা সেট আপ। হ্যাঁ, কিন্তু খুব বেশি লোকজন এখানে নাই। সো এই জায়গাগুলিতে আবারও বলি, স্বল্প সময় আমার পক্ষে খুব বেশি মনোযোগ দেওয়া সম্ভব না, কিন্তু আমি হয়তো আমার যে উত্তরসূরি, তার জন্য আমি কিছু নোট রেখে যাব যে সে কি কোন কাজে কীভাবে কতদূর সে খেয়াল রাখতে পারে। সেটা তসরূপের কোনো ঘটনা তো আমার কাছে আসে নাই। আমি মাত্র 1 সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছি। আমি এখন এটা মানে যেহেতু আমি জানি না, আমার কোনো রকম মন্তব্য করা, পক্ষে বিপক্ষে মন্তব্য করাটা ঠিক হবে না। হ্যাঁ, আমার তো এটা জানা দরকার কোনো রকম তসরূপের ঘটনা ঘটছে কি না বা কোনো অভিযোগ আছে কি না। আমি যেটা গ্যারান্টি দিতে পারি যে অ্যাটলিস্ট এই সময়কালে, এই অন্তর্বর্তীকালে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশাসক শব্দটা আসলে আমার জন্য খুবই বেমানান। হ্যাঁ, মানে আমরা প্রাইভেট সেক্টরের জন্য প্রশাসক শব্দটা খুব মানানসই না, এটা অন্য কোনো শব্দ হইলে ভালো হইতো। আর বিকেএমের যে অভিজ্ঞতা, সেইটা কাজে এখানে আমার মনে হয় ভালোই কাজে লাগতেছে। একটা বড় অভিজ্ঞতা হলো যে একটা প্রশাসনিক অভিজ্ঞতা আমার হয়েছে, যে একটা অ্যাসোসিয়েশন যেখানে শত শত মেম্বাররা আছে, সেখানে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই অভিজ্ঞতা। এর চেয়ে বড় যেটা আমি মনে করি যে বিকেএমই প্রেসিডেন্টের 6 বছর এবং পরে আমি বিসিসিআই ডিরেক্টর ছিলাম, একটা পরিচিতি যেটা বিজনেস কমিউনিটিতে, এখানে যারা বিসিসিতে যারা নেতৃত্ব দেন, যারা নেতৃত্ব দিচ্ছেন আগে বা ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার প্ল্যান করতেছেন, ইচ্ছা করতেছেন, তাদের সবার সঙ্গে আমার একটা ভালো মানে সুসম্পর্ক আছে। হ্যাঁ, ওই পরিচিতি বলেন, সুসম্পর্ক বলেন, সেইটাও মনে করেন একটা ভালো পরিচিতি, ভালো সম্পর্ক যদি আপনার কমিউনিটির সঙ্গে থাকে, তখন ওই জায়গাটা লিড দেওয়া
বা ওই জায়গায় কোনো কাজ করা, লিড দেওয়া আমি নাই বললাম, কোনো কাজ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো আমার কাজটা অনেক সহজ আমি বলতেছি না, কিন্তু আমি গত 7-8 দিনে মানে বিসিএর যারা নির্বাচন করার প্রত্যাশা করেন সাধারণ মেম্বার, তাদের কাছ থেকে যে ভালোবাসা পাইছি আমি, তো আমি আশাবাদী যে আমার কাজটা হয়তো তাদের সহায়তা, সকলের সহায়তা, নট আমি সহায়ক কমিটি, এভরিবডি আউটসাইড ইভেন্ট সহায়ক কমিটি, শত শত মেম্বার যারা আছেন তাদের সহায়তায় আমরা একটা যৌথভাবে একটা ভালো কাজ করতে পারবো। আচ্ছা, নির্বাচনের রিট যেটা আছে ওইটা ওই অবস্থাতেই আছে আমি যতটুকু জানি, হ্যাঁ। এবং এইটা নিয়ে আমরা এখনই কিছু নাড়াচাড়া করতেছি না এই কারণে যে ওই যে বিধিমালাটা চূড়ান্ত হওয়ার পরে রিটের বিষয়টা যদি ওইখানে মীমাংসা হয়ে যায় তাহলে তো আমার রিটের আর কোনো আলাদা করে করতে হবে না। সো আমরা ওই বিধিমালাটা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। ওইটা হওয়ার পরে যে আপনি ধরেন আপনারা রিট করছেন, যে সাবজেক্ট নিয়ে করছেন, যে চাহিদাটা করছিলেন সেটা বিধিমালায় পূরণ হয়ে গেছে, তো তার আপনার ওই রিটের কোনো দরকার নেই। সো এই জন্য আমরা মানে স্ট্র্যাটেজিক্যালি আমরা ওই বিধিমালাটা চূড়ান্ত হওয়া ওই পর্যন্ত অপেক্ষা করছি, যে ওইখানে আমরা দেখবো যে কোন কোন রিটের যাগুলি রিটে আছে মামলাধীন সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে কিনা। একটা কাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা আপনার নিজের প্রশ্ন ছিল যে রিসার্চ যে জায়গাটা, এই জায়গাটা আমরা আসলে অনেক দুর্বল। এটা শুধু এফবিসিসি দুর্বল না, বাংলাদেশের সব সংগঠনই পুরো জাতিগতভাবে আমাদের একটা দুর্বলতা আছে। আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে আমাদের যত বেশি রিসার্চ বেস কাজকর্ম হতে ছিল এটার থেকে আমাদের মনে হয় কম হয়, এবং এফবিসিসি তার কোনো ব্যতিক্রম না। এবং আমার একটা প্রত্যাশা থাকবে আগামী দিনের কমিটির কাছে যে অবশ্যই তারা যেন রিসার্চ বেসড একটা অর্গানাইজেশন গড়ে তোলেন, যেই ওই অনুমান ভিত্তিক আমার মনে হলে এটা ভালো ওইটা না করে, আমার মনে হওয়াটার গুরুত্ব আছে, আপনার মনে হওয়াটার গুরুত্ব হয়তো আছে, কিন্তু গবেষণা কি বলে, ডাটা বিশ্লেষণ আপনার কী বলে, ঐতিহাসিক যে সমস্ত তথ্যপাত্র আছে সেগুলি বিশ্লেষণ করলে কি দেখা যায়, এইগুলি অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই যদি অনেস্টলি বলি, কারণ আমার এটা অনেক লম্বা টাইপের একটা পরিকল্পনা। আমার সময়সীমা 4 মাস, এইখানে খুব বেশি কিছু করার আছে আমার কাছে মনে হচ্ছে না। স্টক মার্কেট একটা দীর্ঘদিনের একটা মানে সমস্যা জড়িত সেক্টর, ওইটা 3 মাসে 3.5 মাসে এটা মেরামত করতে পারবেন না আপনি, এটুকু বুঝি। সো এটা কোনো উদ্যোগ হয়তো আমার পক্ষ থেকে নেওয়া হবে বলে মনে হচ্ছে না, বাট টাইম উইল সে, যদি এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় উই আর রেডি টু কন্ট্রিবিউট। আপনার কোনো প্রতিষ্ঠান কি স্টক মার্কেটে এই মুহূর্তে নয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।